রুশানের জীবনে সেই কাঙ্ক্ষিত সময়টা যেন ঘনিয়ে আসলো আজ। রাইসাকে নিজের করে নিবে সারা জীবনের জন্য। পারিবারিকভাবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও মন তীব্র অসম্পূর্ণতায় আচ্ছন্ন। যেন বিয়ে সম্পন্ন হয়ে রাইসার হাতটি সারা জীবনের জন্য আঁকড়ে ধরার পরই স্বস্তি মিলবে তার। কারণ আগেরবার প্রাপ্তির খুব কাছে এসেও বিষাদকে বরণ করে নিতে হয়েছিল তার, যে স্মৃতি তার হৃদয়কে এখনো কাঁপিয়ে তোলে। রাইসার ফোনে কল দেয় রুশান। রিসিভ করতে খুব একটা সময় লাগেনি রাইসার, কারণ কলের অপেক্ষায় ফোন হাতে নিয়েই বসেছিল সে। রুশানের করা আদেশ, যাই হোক ফোন যেন নিজের সাথে রাখে রাইসা। প্রতি 10-15 মিনিট পরপর কল দিচ্ছে রুশান। আগে এমনটা হয়নি কখনো। কাজের ফাঁকে সময় বের করে কথা হতো, কখনো দিনে 2 বার, কখনো 1 বার, আবার কখনো 2 দিনে 1 বার। এত দূরত্বের মাঝেও ভালোবাসার কমতি ছিল না একটুও। রুশান সময় বের করতো, রাইসা অপেক্ষায় থাকতো। মূলত নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যস্ততা কমে রুশানের। দুপুর থেকে বিকেল অবধি এই সময়টাতেই এই নিয়ে 16 বার কল দিয়েছে রুশান। আলোচনা খুব একটা দীর্ঘায়িত না হলেও একটা কমন প্রশ্ন, কি করছিস, সব ঠিকঠাক আছে তো? প্রশ্ন শুনেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাইসা, অতঃপর হালকা হেসে বলে, এই নিয়ে 16 বার একই প্রশ্ন করেছেন, আর 16 বারই একই উত্তর দিয়েছি, আমি ঠিক আছি। তবুও রাইসা বাকিটা বলার আগেই রুশান মৃদু ধমকেশ্বরে বলে, প্রয়োজনে 1600 বার করব, আমি ফেরা অবধি চুপচাপ উত্তর দিবি, কোনো প্রশ্ন করবি না। আচ্ছা, আর শোন, আমরা কিছুক্ষণের মাঝেই বাসায় পৌঁছে যাব। রাইসা বলল, আচ্ছা সাবধানে আসবেন। ফোন রেখে দেয় রুশান। আপাতত আর কিছু বলার নেই। এমনিতেও 10 মিনিট পার হতেই আবার কল দিয়ে বসবে সে, কারণ আজ 10 মিনিটও তার কাছে খুব দীর্ঘ সময়। কালো রঙের গাড়িটা দেখে গেট খুলে দেয় দারোয়ান, কারণ চিনতে সময় লাগেনি এটা রুশানের গাড়ি। হয়তো বন্ধুদের নিয়ে ফিরে এসেছে সে। গাড়ি এসে ব্রেক চাপে রুশানদের বাড়ির সামনে। বন্ধুরা সবাই এসেছে, আসেনি ফরিদ আন্টি। রোজা রেখে নিজেকে এসবে জড়ানোর অসম্মতি জানায় তিনি, কারণ ইফতার ও নামাজ শেষে হালকা ক্লান্তি কাটিয়ে অতঃপর এশার পর খেয়ে দিয়ে বিশ্রাম নেবেন। রোজার পর যখন অনুষ্ঠান করা হবে তখনই আসবেন তিনি। রাজ, রুশান, নিবিড়, তুষার এবং সাকিব, তারা 5 জনই এসেছে মাত্র। গাড়ি থেকে নামতেই আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত সাকিব। যেন রুশানদের এত বড় বাড়ি ও এত সিকিউরিটি গার্ড দেখে বিস্মিত হয়েছে সে। তবে বাড়িতে সবসময়ের জন্য এত গার্ড রাখা হয় না, মূলত রাইসার সিকিউরিটির জন্য রুশানের এই অতিরিক্ত সতর্কতা। গাড়ি থেকে নেমে একসাথে দাঁড়ায় সবাই। নিবিড় সবার দিকে এক পলক চেয়ে বলে, আগেরবার যখন এসেছিলাম তখন নীলাও ছিল আমাদের সাথে, অথচ এবার নেই। আমার অতীতকে দুভাগে বিভক্ত করলে এক ভাগে নীলা এবং অন্য ভাগে নিলয়, দুটো মানুষই হয়তো আমার স্মৃতি হয়েই থেকে যাবে সারা জীবন। পাশ থেকে তুষার বলে, এটা ঠিক ভাই, নিলয়কে আমরা সবাই মিস করি, কারণ প্রথম বাসটা তো তোকেই দিয়েছিল, বলে মৃদু হাসে নিবিড়। খানিকটা সময় লাগলেও তুষার বুঝতে পারে নিবিড়ের কথার মানে। নিবিড় নিশ্চয়ই ওই সময়টার কথা বলছে, যখন সুমাইয়া ইসলাম নামের ফেক আইডি খুলে নিলয় 6 মাস তুষারের সাথে প্রেম করে শেষে কঠিন ছ্যাঁকা দিয়েছিল। রান্নার কাজে দিক নির্দেশনা দেওয়ায় ব্যস্ত ছিল আরশি। রুশান এসেছে খবর পেয়েই কিচেন থেকে বেরিয়ে আসে সে। বাসায় স্বল্প সংখ্যক মেহমান, 2 পরিবারের লোকজন আর কয়েকজন রিলেটিভ। তাদের 5 জনের সামনে এসে দাঁড়ায় রাইসার বড় ভাই রামিম। রাইসার থেকে 3 বছরের বড় সে। সবার সাথে একে একে হাত মেলায় সে। রুশান মৃদু এসে জিজ্ঞেস করে, কখন এসেছো? এই তো ভাইয়া, দুপুরের পরই। কুশল বিনিময় শেষে বাড়ির ভেতরে প্রবেশ করে তারা। দেখে ইফতার সাজানোয় ব্যস্ত সময় পার করছে সকলে। ছেলের সামনে এগিয়ে আসে আরশি। তাকে খানিকটা রাগান্বিত মনে হতেই রুশান মৃদু হেসে মাকে ইমপ্রেস করার মতো করে বলে, দেখো লেট হলেও কিন্তু সময়ের আগেই চলে এসেছি মা। অতঃপর ফিসফিসিয়ে বলে, প্লিজ এখন লেট হওয়ার জন্য কিছু বলো না, বন্ধুদের সামনে আমার পার্সোনালিটি পাঞ্চার হয়ে যাবে। সাকিব ছাড়া বাকি সবাই আরশির পরিচিত। রাজের সাথে সকলেই সালাম দিল একে একে। হালকা কুশল বিনিময় শেষে রুশানের দিকে চেয়ে আরশি বলে, ওদের ভেতরে নিয়ে যা, রোজা রেখে জার্নি করেছে, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিক। আরশি কথা শেষ হতেই পাশ থেকে তুষার বলে, কি বলছেন আন্টি, বিশ্রাম নিতে হবে কেন? বন্ধুর বিয়েতে এসেছি বলে কথা, আপনাদের বিয়ে নিয়ে কোনো টেনশনই করতে হবে না। কোথায় কি করতে হবে শুধু সেটা একবার বলে দিবেন, সবকিছু আমরাই সামলে নিব। পাশ থেকে মৃদু হেসে তুষারের ঘাড়ে হাত রাখে রুশান। কাছে টেনে নিয়ে মায়ের দিকে চেয়ে বলে, ও ঠিক বলেছে মা, চিন্তা করো না, সিজনাল কামলা ধরে এনেছি, 4-5 জনের কাজ একাই করতে পারবে সে। রুশানের কথার মাঝে পাশ থেকে নিবিড় অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, খাওয়ার বেলায়ও তাই। ছেলের রসিকতায় হালকা হাসি আরশি, মুখে হাসি ধরে রেখেই বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এভাবে দাঁড় না করিয়ে রেখে ভেতরে নিয়ে যা, আমি একটু দেখে নেই ইফতারের সব ঠিকঠাকভাবে প্রস্তুতি হচ্ছে কিনা। আর হ্যাঁ, আর চোখে যাকে খুঁজে বেড়াচ্ছিস সে আপাতত তোর দাদির ঘরেই আছে। খানিকটা বিবৃত হয় রুশান। চাপা লজ্জা হালকা হাসিতে উড়িয়ে দেয় সে। আসার পর থেকেই তার চোখ জোড়ার রাইসার সন্ধানে ছোটাছুটি করছিল চারপাশে, যা সবার দৃষ্টির আড়াল হলেও আরশি ঠিকই বুঝে নিয়েছে। সন্ধ্যার পর ব্যালকনিতে এসে বসে মধু। নর্মাল বাটন ফোনটা হাতে নিয়ে কল দেয় আকাশের নাম্বারে। 2 বার কল হতেই রিসিভ করে আকাশ। ঠোঁটের কোণে মৃদু হাসি তার, যে হাসি ধরে রেখেই বলে, হাই সুইটহার্ট, কি খবর তোমার?
নতুন পরিবারের সাথে দেখি নিজেকে ভালোই মানিয়ে নিয়েছো। একটা বিরক্তি মাখা শ্বাস ছাড়ে মধু, অতঃপর বলে, আর মানিয়ে নেওয়া? শুধু আপনি বলেছেন বলেই এমন একটা জোকার পরিবারকে সহ্য করতে হচ্ছে আমার। যেন সুখী জীবন ও আনন্দ মেতে আছে সবাই, আর আমাকেও তাদের এসব সহ্য করে তাল মিলিয়ে যেতে হচ্ছে। এটা খুব বেশি অসহ্যকর হয়ে উঠেছে দিন দিন। হালকা হাসে আকাশ, অতঃপর হাসি দমিয়ে গম্ভীর স্বরে বলে, সহ্য করো, নিশ্চয়ই এর পেছনে মহৎ কিছুর সন্ধান পাবে। খুব ভালো করছো, এভাবেই চালিয়ে যাও। বুঝে নিল মধু, অতঃপর কৌতূহল নিয়ে বলে, এই বাসায় কেন এসেছিলেন? তাও রাজনামের এই সামান্য লোকটার সাথে একান্তে কথা বললেন, যা আমাকে ভাবাচ্ছে খুব। মধুর কৌতূহল কমালো না আকাশ, উল্টো বাড়িয়ে দিয়ে বলে, ছেলেটার উপর নজর রাখবে। ছেলেটা খুবই চালাক প্রকৃতির। সে সামান্য কেউ হলে সেদিনই আমার রাগের শিকার হতো, কিন্তু কথায় তাকে সরাসরি হিট করেও রাগাতে পারিনি। উল্টো তার কথাগুলোই কেমন রহস্যময় ছিল। তাদের সবার উপর নজর রাখবে। আর যাই হোক, রুশানের মতো এমন কেউ যার তার সাথে কখনোই মিশবে না। রুশান বিয়ে করছে। মধুর স্বাভাবিক কণ্ঠ। বিপরীতে আকাশ খানিকটা ভেবে বলে, রাইসাকে? হ্যাঁ, তবে অনুষ্ঠান করছে না, পারিবারিকভাবে। যাক, শুভকামনা। বেচারা মেয়েটাকে সত্যিই ভালোবাসে। আকাশের কথায় মধু খানিকটা ব্রুকুচকে বলে, বিষয়টা এভাবেই উড়িয়ে দিবেন? হ্যাঁ, কারণ আপাতত এই বিষয়ে নীরব থাকাই ভালো হবে। উপর থেকে বিপ্লবের কড়া নির্দেশ। এই বিপ্লব নামের ব্যক্তিটা কেমন? তাকে কবে দেখতে পাবো আমি? মধুর কথায় হালকা হাসে আকাশ, অতঃপর বলে, কয়লাকে দেখতে আগুনের কাছে মুখ নেওয়ার কথা চিন্তা করো না, ঝলসে যাবে। একটা শ্বাস ছেড়ে নীরব রইল মধু। হয়তো আজ আকাশের মন মেজাজ খুব বেশি ভালো, তাই হয়তো এত ফ্রিলি কথা বলতে পারছে সে। তার মুখে বিপ্লবের সম্পর্কে শুনে বলে, সে কি আপনার মতো? না, তোমার এসব না জানলেও চলবে। শুধু এতটুকুই জেনে রাখতে পারো, বিপ্লবের নাম ও ক্রোধকে সবারই ভয় পাওয়া উচিত। আকাশের কণ্ঠস্বর খানিকটা গম্ভীর হয়ে উঠতেই এই বিষয়ে আর কথা বাড়ায়নি সুমধু। ওপাশ থেকে আকাশ প্রসঙ্গ পাল্টে ফের বলে, তুষারের কি হলো? তাকে ইমপ্রেস করতে পেরেছো? এই বাড়ির ছেলেগুলো একটু রোবট প্রকৃতির। রাজ, রুশান, নিবিড়, এই তিনজন তো প্রয়োজন ছাড়া তাকিয়েও দেখে না আমার দিকে। তাদের ভাব দেখলেই গা জ্বলে ওঠে। তাই তো আমাদের টার্গেট তুষার। হ্যাঁ, সে কিছুটা তাকায় আমার দিকে, সুযোগ পেলেই কথা বলে। মনে হয় খুব সহজেই ফাঁদে ফেলা সম্ভব, তবে একটু ধীরে ধীরে করাটাই বেটার হবে। আকাশ খানিকটা সময় নিয়ে বলে, হ্যাঁ, তবে খুব বেশি সময় নেবে না। একটা ছেলেকে খুব সহজেই ইমপ্রেস করার সব গুণই আছে তোমার রূপ, ফিগার সবই আকর্ষণীয়। সে তাকালে তুমিও তাকাবে, সে আগাতে চাইলে তুমিও আগাবে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এই নারীর মায়াজাল, যা একটা ছেলের বছরের পর বছর ধরে গড়ে ওঠা সুন্দর সম্পর্ককেও মুহূর্তেই চুরমার করে ফেলার ক্ষমতা রাখে। কারণ একজন কুচক্রী নারী তার সমস্যার দৃষ্টি করলে পুরো সমাজও তার প্রকৃত সমাধান দিতে পারবে না। হালকা থামে আকাশ, অতঃপর পুনরায় বলে, মানিয়ে নাও। সেই সাথে তুষারকে হাতের পুতুল বানিয়ে নাও। সেই ভাষার সব তথ্য বের করার ট্রাই করো। যতদিন তাদের মেরে ফেলার আদেশ দিব না, ততদিন সহ্য করো তাদের। রাত তখন 11টা। খুব স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হয় তাদের। কবুল বলার আগ মুহূর্তে যেন দম বন্ধ হয়ে আসছিল রাইসার। নতুন জীবনে জড়াচ্ছে সে। এই সুন্দর সম্পর্কেও বিশেষ এক চাহিদার তীব্র বিষাদ নেমে আসবে একদিন। সবকিছু জেনে শুনেই যেন নিজেকে এই সম্পর্কে জড়িয়ে নিচ্ছে সে। ভাবতেই পাশ থেকে তার হাতে হাত রাখে রুশান। তীব্র ভরসা ও অনুভূতির দৃষ্টিতে চেয়ে অভয় দিল তাকে। বোঝালেও, আমি আছি সব সময়, সারা জীবন। চোখ বুজে একটা শ্বাস নিল রাইসা, অতঃপর নিজেকে স্বাভাবিক করে কবুল বলেছে। কাপা হাতে সাইন করে দিল এক জীবন আবদ্ধ থাকার এক চুক্তিপত্রে। রুশানের ঘরে বসে আছে রাইসা। তার পাশে এসে বসে তার মা আরিশা। মা মেয়েকে কিছুক্ষণ একা সময় দিতে রুম থেকে বেরিয়ে গেল সকলে। মেয়েদের হাতে হাত রাখেন তিনি। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। একমাত্র মেয়ে সারা জীবনের জন্য তুলে দিয়েছে অন্য কারোর হাতে। রাইসার গালে হাত রাখে তিনি। মায়া ভরা দৃষ্টিতে চেয়ে বলে, আমার পরীর মতো মেয়ে। বলেই কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইল নীরবে। কান্না গলায় আটকানোর মতো একটা ঢোক গিলে নিজের ইমোশনকে কন্ট্রোল করলো সে। অতঃপর রাইসার মাথায় ঘুমটা টেনে দিয়ে বলে, আজ থেকে এটাই তোমার পরিবার। তোমার পরিবারকে ঠিক এভাবেই ঢেকে রাখবে, যেভাবে আমি তোমাকে এখন ঘোমরার আড়ালে ঢেকে দিয়েছি। নিজের পরিবারকে আগলে রাখবে, যেন বাইরের কেউ আমার মেয়েকে নিয়ে প্রশ্ন তুলতে না পারে। বিষণ্ণ মনে দৃষ্টি নত করে রাইসা, যেন এই কথাগুলোতে মায়ের সাথে তার দূরত্বের ইঙ্গিত প্রকাশ পাচ্ছে। তবুও নিশ্চুপ হয়ে শুনছে সে। আরিশা পুনরায় বলে, এই বাড়ির প্রতিটা মানুষ তোমাকে সম্মানের সাথে বরণ করে নিয়েছে। এই সম্মান সারা জীবন ধরে রাখবে। এই পরিবার ও স্বামীর মন ভুলেও কষ্ট দিও না কখনো। বুঝতে পারছো আমার কথা? কান্না আটকে উপর নিচে মাথা নাড়ায় রাইসা। তার অর্থ বুঝতে পেরেছে। আরিশা ফের বলে, এগুলো শুধু কিছু কথা হিসেবেই ধরে নিবে না। এগুলো তোমার মায়ের পরামর্শ, যা সারা জীবনের জন্য নিজের মনে যত্ন করে রাখবে। কখনো এর ব্যতিক্রম হলে তুমি আমার দোয়া থেকে বঞ্চিত হবে। বলেই উঠে দাঁড়ায় তিনি। উঠে দাঁড়ায় রাইসাও। অশ্রুমাখা দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। আরিশা পুনরায় বলে, আমার মেয়ের সংসার সারা জীবন আলোকিত থাকুক। আমার নাতি নাতিদের রঙিল হয়ে উঠুক তোমার সংসার। সর্বসুখ এসে ধরা দিক তোমার জীবনে। বলেই মেয়ের কপালে চুমু এঁকে দিল আরিশা। অতঃপর গালে হাত বুলিয়ে দিয়ে বিদায় দিলেন তিনি। বেরিয়ে গেলেন রুম থেকে। ডুকরে কেঁদে ওঠে রাইসা। মায়ের শেষ দোয়াটা যেন কবুল না হওয়া তীব্র ভয়ে বুকে এসে আঘাত করছে তার। কারণ ঘটনাটা গোপন রাখা হলেও সে ঠিকই জানে মাতৃত্বের সুখ হয়তো
সে কখনোই পাবে না। কিছুক্ষণ পরই রুমে প্রবেশ করে রুশান। দেখে খাটের একপাশে বসে নীরবে কাঁদছে রাইসা। প্রিয় মানুষটার কান্নার দৃশ্য যেন বুকের ভেতর হাহাকার বয়ে আনে তার পাশে গিয়ে বসে রুশান। এক হাতে নিজের সাথে আগলে নেয় রাইসাকে। রুশানের বুকে মাথা রাখতেই কান্নার বেগ বেড়ে যায় রাইসার। নিশ্চুপ রইল রুশান, তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে দিল রাইসাকে। অতঃপর চোখের পানি মুছে দিয়ে বলে, আজই জীবনের শেষ কান্নার অশ্রুটুকু আমার বুকে মিলিয়ে দাও। আজকের পর থেকেই বুকের তীব্র অনুভূতি তোমার সুখ ও তোমার ভালোবাসা ব্যতীত অশ্রুকে কখনোই গ্রহণ করে নিবে না। শেষ রাত। মেঘের হালকা গর্জনে কেঁপে উঠেছে চারপাশ। রাস্তার একপাশে চাদর পরা একটা ছেলে দাঁড়িয়ে, মুখ ঢেকে রাখা, তার হাতে একটা গিফট বক্স। হালকা আলো ফুটতে শুরু করেছে চারপাশে। সেই আবছা আলোয় ছেলেটাকে লক্ষ্য করে সাবধানে পা ফেলে এগিয়ে যায় রুশান। পেছন থেকে ছেলেটাকে জব্দ করার প্রস্তুতি নিতেই ছেলেটার কণ্ঠে ভেসে আসে, স্বাগতম রুশান। অবাক হয় রুশান, কারণ ছেলেটা তাকে না দেখেই স্বাগত জানিয়েছে। তাছাড়া এত সতর্কতা নিয়ে আসা রুশানের উপস্থিতিই বা টের পেল কি করে? রুশানের মাঝে কৌতূহল জাগতেই মাথা থেকে হালকা কাপড় সরায় নিলয়। নিলয়ের চেহারা খানিকটা দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রুশান, কারণ কিছুক্ষণ আগে নিলয় পরিচয় গোপন রেখে তাকে একটা মেসেজ পাঠিয়েছিল। বাড়ির দক্ষিণ দিকের বটগাছটার নিচে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যদি সৎসাহস থেকে থাকে তাহলে পরিস্থিতির মুখোমুখি হও। রুশানের দীর্ঘশ্বাস দেখে হালকা হাসে নিলয়। অতঃপর কাঁধে হাত রেখে বলে, সাহসীদের সাথে ভয়ঙ্কর প্র্যাঙ্ক করার মাঝেও একটা আলাদা আনন্দ পাওয়া যায়। যাই হোক, কংগ্রাচুলেশন ম্যান, নতুন জীবনের জন্য শুভকামনা। বলে রুশানের দিকে গিফট বক্স এগিয়ে দেয় নিলয়। তা হাতে নেয় রুশান। নিলয় পুনরায় বলে, বিয়েতে তো উপস্থিত থাকা হলো না, তবুও আমাদের 5 জনের মাঝে এটা প্রথম বিয়ে, তাই ইচ্ছাকে দমিয়ে রাখতে পারলাম না। ভাবলাম শুভেচ্ছা হলেও জানিয়ে দেই। কিছুটা সময় নিশ্চুপ রইল রুশান। হঠাৎ এমন সারপ্রাইজ তার কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছে না হয়তো। খানিকটা নীরব থেকে নিলয়কে বুকে জড়িয়ে ধন্যবাদ দেয় সে। অতঃপর বলে, এখন আমার কি করা উচিত? তোকে বাসায় যেতে বলা, নাকি দুজন মিলে কোথাও বসতে চাওয়া? রুশানের কথা শেষ হতেই নিলয় বলে, তবে এসবের কোনোটাই সেভ না, বিশেষ করে সময় আবার একত্রিত করবে আমাদের। আপাতত আজ বিদায়। থাকতে বলল না রুশান, কারণ সকাল হওয়ার আগেই নিলয়ের ফিরে যাওয়াটাই উচিত হবে। তাছাড়া আবহাওয়ার অবস্থাও ভালো না। মেঘের গর্জন জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে, সেই সাথে বৃষ্টিও নেমেছে ইতিমধ্যে। তালুকদার বাড়ির সকলেই এখন ঘুমে আচ্ছন্ন, তাই আকাশ ও ইব্রাহিম তালুকদারের দৃষ্টি এড়িয়ে বাড়িতে প্রবেশ করতে খুব একটা সমস্যা হয়নি তার। বৃষ্টি অনেকটাই ভিজিয়ে দিয়েছে তাকে। চুল ঝাড়ার ব্যস্ততা নিয়ে ঘরে প্রবেশ করার মুহূর্তেই এক রমণীর মুখোমুখি সাক্ষাৎ হয় তার। আর কেউ না, অবনী। হয়তো দরজার সামনেই দাঁড়িয়েছিল, তাই প্রবেশ করতেই মুখোমুখি সাক্ষাৎ দুজনের। খুব কাছাকাছি দৃষ্টিতে চেয়ে আছে একে অপরের দিকে। নীলার মাঝে কৌতূহল, অবনীর মাঝে অস্থিরতা। এই মুহূর্তে অবনী এখানে কি করছে জানার কৌতূহল জাগলো নিলয়ের। তবে সময়টা দীর্ঘ হলো না। তার কৌতূহলের মাঝে পাল্টা কৌতূহল নিয়ে অবনীর প্রশ্ন ছুড়ে, সাত সকালে কোথায় গিয়েছিলেন শুভ ভাই, তাও এই বৃষ্টির মাঝে? নীরবে দাঁড়িয়ে রইল শুভ, যেন প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। এর মাঝেই ইব্রাহিম তালুকদারের গলার স্বর ভেসে আসে, কে ওখানে? বাবা, আমি। বলেই চমকালো অবনী। বাবা উঠে পড়েছে, এখনই চলে আসবে এখানে। ক্ষণিকের অচেতন মস্তিষ্ক যেন কি করবে ভেবে না পেয়েই শুভর এক হাত চেপে ধরে ছুটে যায় একপাশে। কয়েক পা এগিয়ে প্রবেশ করে রান্নাঘরে। অতঃপর হালকা উকি দিয়ে দেখে বাবা আসছে কিনা। না, ইব্রাহিম তালুকদার আসেননি এদিকে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে অবনী। অতঃপর শুভর দিকে চেয়ে পুনরায় প্রশ্ন করে, কোথায় গিয়েছিলেন এর বৃষ্টির মাঝে? এখনো জবাব দিল না নিলয়। নিশ্চুপ চাহনিতে হয়তো বোঝার চেষ্টা করছে অবনীকে। অবনী বুঝতে পারে শুভ উত্তর দিবে না, তাই আপাতত হাল ছেড়ে দেওয়ার মতো ওড়নার এক পাশ হাতের তালুতে নিল সে। শুভর চুল মুছে দেওয়ার জন্য হাত বাড়াতেই হালকা পিছিয়ে যায় শুভ। অবনী খানিকটা বিরক্তি নিয়ে বলে, সবসময় একঘেয়ামি করবেন না, এটা বছরের নতুন বৃষ্টি, খুব একটা সুবিধার না। ভেজা চুলে বেশি সময় থাকলে অসুস্থ হয়ে পড়বেন। বলেই পুনরায় হাত বাড়ায় অবনী। শুভ এবার পিছায়নি, ঠায় দাঁড়িয়ে রইল ওখানে। হয়তো ভাবছে এই মেয়ে এতটা কেয়ারিং কেন হলো। হয়তো কারণটা আন্দাজ করতে পেরেছে শুভ। এখন না, অনেক আগেই। তখন থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এই মেয়ে কি পাগল? নিলয়ের অবস্থান যেমনই হোক, বর্তমানে সে শুভ। আর বর্তমান দিক থেকে বিবেচনা করতে গেলে অবনীর সাথে কোনোভাবেই যায় না তার। দুজনের অবস্থানই ভিন্ন। এই মেয়ে সামান্য পার্থক্যটাও কেন বুঝতে পারছে না। শুভর মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়ে অবনী। হাত বাড়িয়ে মুছতে সমস্যা হওয়ায় খানিকটা বিরক্তি নিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছে, দেখছেন তো মুছতে অসুবিধা হচ্ছে, একটু ঝুঁকে দাঁড়ান। বাধ্য ভঙ্গিতে মাথা ঝুঁকায় শুভ। অবনীর চুল মোছায় ব্যস্ত থেকে বলে, আরোহী ও রাজ স্যারের কথাটা কি আপনি সত্যি ভাইয়াকে বলেছিলেন? হ্যাঁ, ছোট করে শুভর সোজাসাপটা উত্তর। খুব একটা অবাক হয়নি অবনী, কারণ গত একদিন ভেবে এই ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পেরেছিল সে। এখন শিওর হলো। ছোট করে একটা শ্বাস ছাড়ে অবনী। অতঃপর বলে, বুঝতে পারছি আপনি আপনার দায়িত্ব পালন করছেন, কিন্তু আরোহী ভেবেছে ভাইয়াকে সব আমি বলেছি, তাই এখন আর আমার সাথে কোনো কথা বলে না সে।
সকাল হতেই বের হওয়ার জন্য প্রস্তুত হয় রুশান। ফিরে যেতে হবে তাকে। আপাতত পরিবারকে নিয়ে পড়ে থাকার মতো খুব একটা সময় নেই তার। যত দিন গড়াচ্ছে নীরবতার মাঝেও পরিস্থিতি ততই জটিল হয়ে উঠেছে। যেন স্বস্তির নিঃশ্বাস নিতে এই জটিলতা কাটানোর অবকাশ নেই। আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে ব্যস্ত রুশান। এর মাঝেই দরজা ঠেলে রুমে প্রবেশ করে রাইসা। রুশানের সামনে এসে দাঁড়ায় সে। হাত বাড়িয়ে কলার ঠিক করার বাহানায় রুশানের দিকে তাকায়। কি মিষ্টি এই চাহনি, যেন এক টুকরো চাঁদের মুগ্ধতা রুশানের হৃদয়ে এসে হাতছানি দিয়ে যায়, অন্তরকে শীতল করে তুলে মুহূর্তেই। রাইসা অনুভূতি মিশ্রিত দৃষ্টিতে চেয়ে বলে, আবার কবে ফিরবেন? রাইসার দুই বাহুতে হাত রেখে স্থির দৃষ্টিতে চেয়ে রইল রুশান, যেন এই মুগ্ধতা কাটাতে নাড়াচ্ছে। কিছুটা সময় নিয়ে নিস্তেজ স্বরে বলে, দেখি, সময় বের করে আসবো, অপেক্ষায় থাকবো আমি। হালকা হাসে রুশান। হাত নামিয়ে সরে দাঁড়ায় সে। বিছানার এক পাশে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। অতঃপর রাইসার দিকে চেয়ে বলে, সাবধানে থাকিস, আর হ্যাঁ, অবশ্যই নিজে যত্ন নিবি। একভাবে তাকিয়ে রইল রাইসা। চেহারায় স্বাভাবিক ভাব ধরে রেখে বলে, আপনি কি বিয়ের পরও আমাকে সবসময় তুই করে বলবেন রুশান ভাই? আর তুই কি আমাকে বিয়ের পরও ভাই বলে রাখবি? রুশানের পাল্টা প্রশ্ন। হালকা লজ্জায় সে ভিড় জমায় রাইসার চেহারায়। মুখে হাসি ফুটিয়ে দৃষ্টি সরিয়ে নেয় সে। অন্যদিকে মুখ ঘোরায়। রুশানের কাছে হয়তো এই মুহূর্তে এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য। রাইসার মিষ্টি হাসি, লাজুকতায় অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেওয়া। মৃদু হাসে রুশান। হাত বাড়িয়ে বুকের সাথে জড়িয়ে নেয় রাইসাকে। কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে স্থির রইল কিছু সময়। অতঃপর পুনরায় শক্ত করে জড়িয়ে নিল তাকে, যেন একমাত্র তার আলিঙ্গনে প্রশান্ত হবে রুশানের হৃদয়। বিপরীতে তার বুকে মাথা রেখে চোখ বুজে রাইসা একটা লম্বা শ্বাস নেয়, যেন এটাই তার জন্য দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান। কেটে গেল আরো কিছুদিন। সকালে সোনালি আলো একটা সুন্দর স্বপ্নের সমাপ্তি ঘটায় আরোহীর। আজ বেশ কয়েকদিন হলো দেখা হয় না তার সাথে। কলেজ বন্ধ, কোচিংও বন্ধ, দেখা হবেই বা কি করে? অপেক্ষার দিনগুলো যেন শেষই হচ্ছে না। পাশ থেকে ওড়নাটা খুঁজে টি শার্টের উপর জড়িয়ে নিল আরোহী। সাদা টি শার্টের সাথে কালো রঙের একটা প্লাজো। নিজের বেড থেকে রুমে থাকায় জামা কাপড়ের প্রতি খুব একটা সচেতন নয় সে। খোলা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে পড়ার টেবিলের পাশে গিয়ে বসে। ব্যাগ থেকে রাজের ছবিটা বের করে হাতে নিল সে। ফর্সা চেহারায় কৃষ্ণচূড়া ফুলের ন্যায় ঠোঁট জোড়ায় ফুটে ওঠে মৃদু হাসি। মায়াবী মুখ জুড়ে মিশে আছে এক অন্যরকম মুগ্ধতা। এই মুহূর্তে মনে একটা প্রশ্ন জাগে তার। শুনেছে মানুষ কাউকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখলে বিপরীত মানুষটাও দূর থেকে তাকে মিস করে। কথাটা সত্যতা তার জানা নেই, তবুও খুব জানতে ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে রাজকে সত্যিই তাকে মিস করছে। খানিকটা ভাবতেই নিজের প্রতি বিরক্ত হয় আরোহী। এসব কি ভাবছে? রাজ কেন তাকে মিস করতে যাবে? সে তো হ্যাঁ বা না এর কিছুই বলেনি। রাজ তাকে পছন্দ করে এটা মাত্রই আরোহীর মনের ধারণা। যদি এই ধারণাটা মিথ্যেও হয়ে থাকে, ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে আরোহী। এমনটা সে ভাবনাতেও আনতে চায় না। খানিকটা অভিযোগ মাখা দৃষ্টিতে ছবিটার দিকে চেয়ে বলে, আপনি আমাকে নিয়ে না ভাবলে আমার ভাবনা জুড়ে কেন আপনি মিশে থাকেন মাস্টার মশাই? দরজা খোলার হালকা শব্দ কানে আসতেই পাশে ফিরে তাকায় আরোহী। দেখে অবনী। শুভই সত্যটা বলে তাদের মিলিয়ে দিয়েছিল পুনরায়। আরোহীর পাশে এসে দাঁড়ায় অবনী। আরোহীর হাতে থাকা ছবিটার দিকে এক পলক চেয়ে বলে, আরাফ ভাইয়া ডাকছে তোকে। আরোহী বলল, ওরা বের হয়ে যাচ্ছে? অবনী বলল, হ্যাঁ, আজ আবারও আরাফকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। বের হওয়ার সময় সবার থেকে বিদায় নিলেও আরোহীকে না দেখে ডাকতে পাঠায় অবনীকে। শারীরিকভাবে অক্ষম থাকা মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। তারা নিজেদের নিয়ে চিন্তা করতে থাকে, আশেপাশের মানুষদের নিয়ে ভাবতে থাকে, সবাইকে আপন মনে করে। সবাই তার সাথে হাসি খুশিভাবে সময় কাটালে নিজেকে সর্বসুখী মনে করে। এভাবেই তাদের দিনগুলো অতিবাহিত হয়। উঠে দাঁড়ায় আরোহী। এই বাড়িতে তার পছন্দের মানুষগুলোর মাঝে একজন আরাফ, কারণ সে একদম বাচ্চাদের মতো মিশে যায়। মাঝে মাঝে বাড়ির সবার কাছে অবহেলার শিকার হলে আরোহী ও অবনীর কাছে চলে আসে সময় কাটাতে। রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে ছবিটা আগের জায়গায় রেখে দেয় আরোহী। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে হাত বুলায় তার ছবিটার উপর, কারণ প্রিয় ছবি। প্রিয় মুখ দর্শনেই সূচনা হয়েছে সোনালি সকালের। সকালে ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে রুমে ফিরে রাজ। বাইরে যাওয়ার জন্য তৈরি হতেই আরোহীর রুমালটা সামনে পড়ে তার, যেটা তার কাছে এখনো যত্নে রাখা। রুমালটা হাতে নেয় রাজ, যেন এই রুমালটাই আরোহীর প্রতিচ্ছবি। আরোহী একমাত্র মেয়ে যে তাকে বিস্মিত করেছে, ভাবতে বাধ্য করেছে, তার সাথে এতটা মিশেছে, জড়ো হওয়ার মতো আগমনে তার হৃদয়ে চিনচিন ব্যথার কারণ হয়েছে। দূরত্ব বাড়ার পর এক অজানা শূন্যতায় ডুবিয়েছে। লাস্ট দিন তাকে কতটা বিস্মিত করেই বলেছিল, আপনি বলেছিলেন যখন আমাদের দ্বিতীয়বার সাক্ষাৎ হবে তখন আমাকে ফিরিয়ে দিবেন সেটা। আমি অপেক্ষায় ছিলাম। তারপর আমাদের বহুবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আপনি আপনার কথা রাখেননি মাস্টার মশাই। সহজ সরল হলেও কি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই মেয়ে। ফেরার সময় তার মুখোমুখি দাঁড়িয়েছিল রাজ। কৌতূহল নিয়ে চোখে চোখ রেখেছিল। স্থির দৃষ্টিতে চেয়ে শান্তস্বরে বলেছিল, রুমালটা ফিরিয়ে নিবে? এখন না। হালকা ভ্রু কুঁচকায় রাজ, যার অর্থ কবে ফিরিয়ে নিবে?
আরোহী বুঝতে পারে সে প্রশ্নবোধক দৃষ্টির মানে। উত্তরটা দিতে চাইলেও হৃদয়ে কম্পন সৃষ্টি হয় তার। তবুও মনে তীব্র সাহস জুগিয়ে দুরু দুরু বুকে স্থির দৃষ্টিতে চেয়ে বলে, আমি আপনার না হওয়া অবধি আমার এই ছোট্ট উপহারটা আপনার হয়েই থাকুক। ফরিদানটির গলার স্বর ভেসে আসতেই ধ্যান ভাঙে রাজের। রুমালটা রেখে দিল নির্দিষ্ট স্থানে। নিজেকে স্বাভাবিক করে নিতেই রুমে প্রবেশ করেন তিনি। রাজকে খানিকটা পরিপাটি দেখে বলে, কোথাও বের হচ্ছিস? হ্যাঁ আন্টি, একটু বাইরে যাব। কিছু বলবে? খাটের একপাশে বসলেন ফরিদ আন্টি। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, সাকিবের নাম্বার একটা কল দিয়ে দেখতো কোথায় আছে। আমার ফোনের ব্যালেন্স শেষ। ফোন হাতে নেয় রাজ। নাম্বার খোঁজায় ব্যস্ত হয়ে বলে, কেন আন্টি, কিছু হয়েছে? ছোলার জন্য পাঠিয়েছিলাম, অনেকক্ষণ হলো, এখনো ফেরার নাম নেই। সময় থাকতে ভিজিয়ে না রাখলে তো সমস্যা। এদিকে রাস্তার পাশে একটা কুকুরছানা নিয়ে বসে আছে সাকিব। বিদেশি প্রজাতির কুকুর হওয়ায় অদ্ভুত মায়া হচ্ছিল দেখতে। রাস্তার একপাশে হাঁটছিল লেজ নেড়ে নেড়ে। একটা কেক নিয়ে এসে সেটাকে কোলে তুলে নেয় সাকিব। একপাশে বসে প্যাকেটটা ছিঁড়ে একটা একটা করে কেক খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সাথে গায়ে হাত বুলিয়েই কিছু কথা। কুকুরছানাটা উত্তর দিচ্ছে না, দিবেও না, খেয়ে চলেছে এক মনে। সাকিব কুকুরটার এক পা উঠিয়ে দেখে নিল এটা ছেলে না মেয়ে। অতঃপর গায়ে হাত বুলিয়ে বলে, তুই তাহলে ছেলে, আজ থেকে তোর নাম কিং। তোকে আমার পছন্দ হয়েছে, আমার সাথে বাসায় যাবি? কুকুরটা থেকে কোনো উত্তরের আশা না করলেও পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে উত্তর ভেসে আসে, লিওন কোথাও যাবে না। আর আমার লিওনকে উল্টাপাল্টা নাম দিয়ে অপহরণ করতে চাওয়ার কে আপনি? কণ্ঠস্বর শুনে মেয়েটার দিকে ফিরে তাকায় সাকিব। খানিকটা চেনা চেনা মনে হচ্ছে তাকে। কয়েক সেকেন্ড ভেবে বলে, চিনতে পেরেছি আপনাকে। আপনি ওই মেয়েটা না যে আমার প্রথম দিন পুলিশে ধরিয়ে দিয়েছিলেন? হালকা ভ্রু কুচকায় সৃজনী। খানিকটা ভেবে চিনতে পারে সেও। কুকুরছানাটা কোলে তুলে উঠে দাঁড়ায় সাকিব। অতঃপর বলে, এটা যে আপনার, তার প্রমাণ কি? মানে? সাকিব বলল, কোনো ডকুমেন্টস আছে? বের করেন। সৃজনী কিছুটা ভ্রু কুচকে বলে, মানে কি? সেদিন ভেবেছিলাম আপনার মাঝে সমস্যা, আজ তো দেখি আপনার মাথায়ও সমস্যা। আপনাকে বিশ্বাস করাতে এখন আমার ডকুমেন্টসের প্রয়োজন হবে কেন? সাকিব কথার পিঠে কথা বলার মতো, এই তো বুঝতে পেরেছেন। সেদিন আমি এত করে বললাম আমি কোনো খারাপ ছেলে না, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, সাহায্যের প্রয়োজন ছিল বলেই আপনার কাছে গিয়েছিলাম। আপনি কি তা বিশ্বাস করেছিলেন? এখন আপনাকে আমি বিশ্বাস করতে যাব কোন দুঃখে? একটা শ্বাস ছেড়ে কপালে হাত রাখে সৃজনী। অতঃপর কিছুটা নিস্তেজ স্বরে বলে, রিভেঞ্জ নিচ্ছেন? বলতে পারেন, তবে এটাও না। সেদিন ভাগ্য ভালো ছিল, পুলিশরা আমার পরিচয় জানার পর সম্মানের সহিত ছেড়ে দিয়েছিল। তবে আরেকটা মজার ব্যাপার হলো, আমি যেই বাসাটা খুঁজছিলাম সেখানে ওই অফিসারও থাকে। সৃজনী খানিকটা ভেবে বলে, মানে রুশান নামের উনি? কিছুদিন আগে বিদ্যুৎ নামের ওই লোকটাকে যে মেরেছে সেই? সাকিব খানিকটা ভাব নিয়ে বলে, হ্যাঁ, এখন তো সে আমার খুব ভালো ফ্রেন্ড। একদম কাঁধে হাত দিয়ে গলায় গলায় সম্পর্ক। বাব্বা, আচ্ছা এখন আমার লিওনকে দিন। বলেই হাত বাড়ায় সৃজনী। কুকুরটা সরিয়ে নেয় সাকিব। হাসি মুখ গোমরা হয়ে যায় সৃজনীর, যেন সে পুরোপুরি আশা নিয়ে হাত বাড়িয়েও ব্যর্থ হয়েছে। যে আশায় পানি ঢেলে দিয়ে সাকিব বলে, যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু আশা ছেড়ে দিন, এখন এটা আমার কুড়িয়ে পাওয়া সম্পদ। এবার সৃজনী খানিকটা ক্ষিপ্ত হয়ে বলে, আমি কিন্তু লোকজন জড়ো করব। সাকিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, করুন, তাতে আমার কি? হাল ছেড়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া দুজন মুরব্বীকে ডাক দেয় সৃজনী। তাদের সামনে এসে দাঁড়ায় দুজন। খানিকটা ক্ষিপ্ত দৃষ্টিতে সাকিবের দিকে চেয়ে বলে, কি হচ্ছে এখানে? হালকা জিভ কামড়ায় সাকিব, কারণ সৃজনী সেদিনের মতো বিপদে ফেললে আজ এখানে লোক জড়ো হয়ে যাবে। তখন একটা মারও মাটিতে পড়বে না, সব পিঠের উপর দিয়েই যাবে। মুরব্বীর প্রশ্নে সৃজনী কিছু বলতে যাবে তার আগেই সাকিব বলে ওঠে, আর বলবেন না চাচা, মাসখানেক আগে বিয়ে করেছি, বউ হলো কুত্তা প্রেমী। তার কথার মাঝেই সৃজনী খানিকটা রেগে বলে, এই খবরদার, ওকে কুত্তা বলবেন না। সাকিব তাকে থামার ইশারা করে বলে, আমায় বলতে দাও। অতঃপর মুরব্বীদের দিকে চেয়ে বলে, এখন সে কুত্তা নিয়ে মানে কুকুর নিয়ে উঠেছে আমার বাসায়। আমার আবার এসব মোটেও পছন্দ না, তাই রেগে বললাম এই বাসায় কোনো কুকুর পালা হবে না। তারপর বউ রাগ করে কুকুর নিয়ে বাপের বাড়ি চলে আসে। এখন আসলাম তার রাগ ভাঙিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কুকুর পাললে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কে শোনে কার কথা? সে জেদ ধরে আছে, যাবে না। জোর করলে বলছে লোকজন ডেকে মার খাওয়াবে। এটা কোনো কথা? আপনারা একটু বুঝিয়ে বলেন তো চাচা। সাকিবের কথা শুনেই মুখ হা হয়ে গেল সৃজনীর। এসব কি প্রলাপ বকছে এই ছেলে? সেই সাথে একজন মুরব্বীও তাল মিলিয়ে বলে, তোমার স্বামী তো বলছে তুমি কুকুর পাললে তার কোনো সমস্যা নেই, এখন নিজেদের মাঝে ঝামেলা মিটিয়ে নিজের সংসারে ফিরিয়ে যাও মা। এবার যেন কথা হারিয়ে ফেলে সৃজনী। পাশ থেকে অন্য মুরব্বী বলে, তুমি মাহতাব ভাইয়ের মেয়ে না? কবে বিয়ে করলে? সৃজনী কিছু বলার আগেই সাকিব বলে, এই তো চাচা, মাসখানেক হলো। এই এক মাসেই আমার জীবন পুরো তেজপাতা করে ফেলেছে। সৃজনী এবার বিরক্ত হয়ে বলে, আচ্ছা চাচা, ওকে জিজ্ঞেস করেন তো আমার নাম কি? তার কথা শেষ হতেই সাকিব পুনরায় বলে, আমার জান, আমার কলিজা, আমার চাঁদ, আমার পাখি, আমার ভবিষ্যৎ কিউট কিউট বাবুদের একমাত্র আম্মু। এর চেয়ে বড় কোনো পরিচয় কি তোমার জানার প্রয়োজন আছে? সাকিবের এসব লুতুপুতু সম্বোধনে খানিকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় মুরব্বীরা দুজন। কিছুটা লজ্জা নিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বাবা, এখন রাস্তায় সিন ক্রিয়েট না করে তোমার জান পাখিকে নিয়ে যাও বাসায়, আর নিজেদের মাঝে সব মিটমাট করে নাও। বলেই হাঁটা ধরে দুজন। সৃজনী পেছন থেকে ডেকে বলে, আরে ও আমার হাজবেন্ড না। শব্দটা উচ্চারণ করার আগেই সাকিব বলে,
আমি তোমার হাজবেন্ড, এটা এত চেঁচিয়ে বলার কি আছে? এখন রাগ ঝেড়ে ফেলে বাসায় চলো জান পাখি। লোকগুলো চলে গেল। বিরক্তিকর দৃষ্টিতে সাকিবের দিকে তাকায় সৃজনী। বিপরীতে সাকিব খানিকটা অবাক হয়ে বলে, আপনি দেখি সত্যি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের একটা মেয়ে। বলেই এক হাতে ফোন বের করে সাকিব, দেখে রাজের মিসড কল। ফোন সাইরেন ছিল বলে বুঝতে পারেনি। খানিকটা ভেবেই কপাল চাপড়ায় সাকিব। মুহূর্তেই মনে পড়ে ফরিদানটি তাকে ছোলার জন্য পাঠিয়েছিল, অথচ সে এক প্রকার ভুলেই বলেছিল। ভাবতেই কুকুরছানাটা সৃজনীর কোলে দিতে চেয়েও হালকা থেমে বলে, আচ্ছা আপনার নামটা যেন কি মনে পড়ছে না। সৃজনী বলল, সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা তাহলে দেখা হলে জান পাখি বলেই ডাকবো। একটা শ্বাস নেয় সৃজনী, খানিকটা বিরক্তি নিয়ে বলে, সৃজনী, আমার নাম সৃজনী, হয়েছে? এবার আমার লিওনকে দিয়ে বিদায় হন এখান থেকে। সাকিব কুকুরছানাটা সৃজনীর কোলে দিয়ে বলে, তবে আমাদের আবার দেখা হবে জান পাখি। সরি সৃজনী। এদিকে ডিআইজির অফিসের সামনে গিয়ে গাড়ি থামায় রুশান। জাহাঙ্গীর আলম তলব করেছে তাকে। তাছাড়া জাহাঙ্গীর আলমকে তার নিজেরও কিছু তথ্য দেওয়ার আছে। অফিসে প্রবেশ করতেই একে একে সকলের সেলুট হালকা মাথা নাড়িয়ে ডিআইজির কক্ষের সামনে দাঁড়ায় সে। যে সময়টা খুব একটা দীর্ঘ হয়নি। অনুমতি পেলেই ভেতরে প্রবেশ করে নীরবে। মুখোমুখি বসে আছে দুজন। বিশুলের খোঁজ না পাওয়ার রুশানের উপর হতাশা প্রকাশ করে জাহাঙ্গীর আলম। এদিকে বিদ্যুৎ মারা গেলেও তার অনুসারীরা থেমে নেই। এটাই যেন অবাক করেছে জাহাঙ্গীর আলমকে। হয়তো সকলকে বিশুল নামের ব্যক্তি পুনর্গঠন করে পরিচালনা করছে। আলোচনা এই অবধি গড়াতেই নিজের তথ্যটা প্রকাশ করে রুশান। বিদ্যুৎ বেঁচে আছে। মাথা তুলে তাকায় জাহাঙ্গীর আলম। চোখে মুখে বিস্ময় তার। সেই বিস্ময় ধরে রেখেই বলে, হাউ ইজ দ্যাট পসিবল? রুশান চেহারায় তীব্র আত্মবিশ্বাস ধরে রেখে বলে, অসম্ভব কিছু নেই স্যার। তার জায়গায় যে মানুষটা হত্যা করেছে সে ছিল বিদ্যুতের অনুগত। বিদ্যুৎ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এমন চাল দেয়, অতঃপর নিজেকে আড়াল করে নেয় কিছু সময়ের জন্য, যাতে আমাদের সন্দেহের মাঝে না পড়ে সে। দুপুর হতেই বাসা থেকে বের হয় মধু। তার বাবা মারা গিয়েছে কিছুক্ষণ আগে। সন্ধ্যার পরই দাফন করা হবে তাকে। তাই নিজেকে আড়াল রেখে হলেও বাবার শেষ বিদায়টা দেখতে চায় সে। সুযোগ পেলে শেষবারের মতো একবার দেখবে বাবাকে, এমনটা বলেই বের হয়েছে বাসা থেকে। তুষার সাথে যেতে চাইলেও নাকচ করে মধু। বলল একাই যেতে পারবে, আর সাথে কাউকে নিয়ে গেলে হয়তো সেই লোকগুলো নজরে পড়তে পারে, এতে তুষারেরও বিপদ হতে পারে। বলেই ধার হিসেবে তুষারের থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায় সে। ছাদের এক পাশে বসে আছে নিবিড় ও তুষার। আকাশ জুড়ে মেঘে সূর্যকে ঢেকে রেখেছে আজ। দুপুরে তাপ কমে খানিকটা শীতল হয়ে আছে প্রকৃতি। সেই শীতলতা গায়ে মেখে হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে নিবিড়। তার পাশে তুষার দুই হাতের কনুইতে ভর রেখে উদাস নয়নে প্রকৃতির দিকে তাকিয়ে। নিবিড় ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকায় তার দিকে। হয়তো তুষারকে বুঝতে পেরেছে কিছুটা। এই 10-15 দিনে মধুর সাথে সম্পর্কটা ভালোই এগিয়েছে তার। মাঝে মাঝে দুজন একসাথে কথা বলা, একে অপরকে নিজেদের দুঃখের সঙ্গী করা, যা ভালোই লক্ষ্য করেছে নিবিড়। কারণ অন্যরা না বুঝলেও এসব বিষয়ে নিবিড়ের দৃষ্টির আড়াল হয় না। খানিকটা কৌতূহল নিয়ে তুষারের দিকে তাকায় সে। ভ্রুকুচকে বলে, তুই কি মধুকে নিয়ে চিন্তিত? কিছুটা সময় নিল তুষার, অতঃপর বলে, মেয়েটাকে একা ছাড়া ঠিক হয়নি। তাছাড়া এমনিতেও শোকের মাঝে আছে সে। না জানি ঠিকভাবে পৌঁছে নিজেকে সেভ রাখতে পারবে কিনা। বিপরীতে কৌতূহলী দৃষ্টি আরো গাঢ় করে নিবিড় বলে, তোর কি মনে হচ্ছে না তুই স্বাভাবিকের তুলনায় মেয়েটাকে নিয়ে একটু বেশি ভাবছিস? কিছু সময় নীরব রইল তুষার। চেহারায় এখনো উদাস ভাব। নিবিড় ফের প্রশ্ন ছুড়ে, তুই মেয়েটার প্রেমে পড়িসনি তো? আরে না, অস্বীকার করে তুষার। চোখে মুখে লুকোচুরির ভাব। নিবিড় বুঝতে পারে কিছুটা, তবুও না বোঝার ভাব করে বলে, না পড়লেই ভালো। পুনরায় কিছু সময় নীরব রইল দুজন। নীরবতা ভেঙে তুষার প্রকৃতির দিকে চেয়ে থাকে বলে, তবে তার চাউনিতে যেন অদ্ভুত এক মায়া মিশে থাকে। মানে সে যখন তাকায় মনে হয় কি যেন আছে দৃষ্টিতে, খুব গভীর কিছু। যদি মেয়েটার উদ্দেশ্য খারাপ হয়, উদ্দেশ্য খারাপ হলে সে আমাকে বেছে না নিয়ে রাজ, রুশান অথবা তোকে বেছে নিত। কিন্তু সে তোদের কারো দিকেই ওভাবে তাকায় না। আর আমার বিষয়টা হয়তো কৃতজ্ঞতা। তাকে সেভ করেছি বলেই হয়তো আমার প্রতি তার কৃতজ্ঞতা এখনো ভালো লাগায় রূপ নিয়েছে। বিপরীতে নিবিড় খানিকটা অবাক হয়ে নিজের মাঝে বিড়বিড় করে বলে, কিসব যে বলে এই ছেলে। অতঃপর তুষারের কাঁধে হাত রেখে বলে, রোজা রমজানে এসব না ভাবাই ভালো। আসরের আজান দেওয়ার সময় হয়ে এসেছে, চল নামাজ পড়তে হবে। রাত তখন প্রায় 11টা। 25 তলার একটি ভবন। তার 22 তলার একটি রুমে খালি গায়ে শুয়ে আছে আকাশ। তার পাশে স্নিগ্ধা মানে মধু। গায়ে কোনো কাপড় অবশিষ্ট নেই তার। একই চাদরের নিচে দুজন। আকাশ পাশে রাখা মদের গ্লাসটা চুমুক দিয়ে বলে, বিপ্লব হতে বার্তা এসেছে, দেখা করতে বলেছে সে। মধু বলল, তার মানে দেখা করাবেন তার সাথে? অমান্য করার কি সুযোগ আছে? এখন বুঝতেই পারছো সবকিছু দ্রুতই সম্পূর্ণ করার সময় এসে গেছে। কথার মাঝে আকাশের বাহুতে মাথা রাখি স্নিগ্ধা। খালি গায়ে আকাশকে গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এই 10 থেকে 15 দিনে তুষার অনেকটাই ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন শুধু ফেসে যাওয়াটাই বাকি। আকাশ বলল, গুড। আর রাজ, নিবিড় এরা? নিবিড় ছেলেটা ছ্যাঁকা খেয়ে একদম চুপচাপ হয়ে গেছে। আর রাজ ছেলেটাকে আমারও কেমন যেন মনে হয়। আর হ্যাঁ, তুষারের কাছে শুনেছি ওদের আরো একটা ফ্রেন্ড ছিল, নাম নিলয়।
অনেকদিন আগে নিখোঁজ হয়েছে সে। তারপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। আকাশ খানিকটা তার দিকে চেয়ে বলে, নিখোঁজ হয়েছে? তুমি কি তার ছবি দেখেছো? স্নিগ্ধা হালকা মাথা নেড়ে বলে, না, শুনেছি ওদের বাসায় একটা গ্রুপ ফটো ছিল। আমি ওই বাসায় যাওয়ার কদিন আগে নাকি সেটা রাজের কথা সরিয়ে নেওয়া হয়েছে। কারণটা এখনো জানতে পারিনি। তবে রাজের সব কাজই আমার কাছে রহস্যময় মনে হয়। ভাবান্তর হয়ে খানিকটা চুপ রইল আকাশ। অতঃপর বলে, তুষারের সাথে আরো ঘনিষ্ঠতা বাড়াও, খুঁটিয়ে খুঁটিয়ে তার থেকে সবকিছু জানার চেষ্টা করো। আর হ্যাঁ, নিখোঁজ হওয়া সেই ছেলেটা নিলয় যেহেতু ফ্রেন্ড ছিল, সেহেতু তুষারের কাছে অবশ্যই তার কোনো ছবি থাকবে। বুঝতেই পারছো কি বলছি? তুষারকে এতটাই মন্ত্রমুগ্ধ করবে যেন সে আমাদের হয়েই কাজ করতে বাধ্য হয়, কিন্তু সে এটা টেরও পাবে না। আরোহীর কি হবে? তাকে কি আপনি সত্যি ভালোবাসেন, নাকি সেই ভালোবাসা আরোহীকে অন্য সবার মতো বিছানা অবধি নিয়ে আসাতেই সীমাবদ্ধ থাকবে? তীব্র কৌতূহলে আকাশের দিকে প্রশ্ন ছুড়ে দেয় মধু। আকাশের মুখের দিকে চেয়ে থাকে উত্তরের আশায়। উত্তর দিল না আকাশ। মুহূর্তেই যেন পুরো শরীর রাগে টকবক করে ওঠে তার। কারণ সে যতই খারাপ হোক, আরোহীকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করবে না কখনোই। একটা লম্বা শ্বাসে নিজের রাগ দমিয়ে নিল আকাশ। অন্য কোনো সময় হলে হয়তো মধুর জীবনের সমাপ্তি টানা অবধি এই রাগ শান্ত হতো না। আজ শান্ত থাকার একটাই যৌক্তিক কারণ, মধুর দ্বিতীয় সত্তা। কারণ একজন গুপ্তচর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের চেয়েও অধিক কার্যকর। শরীর ঢেকে রাখা চাদরটা ঝুড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আকাশ। পাশ থেকে একটা সাদা টাওয়ালে তুলে কোমরে পেঁচিয়ে নেয় সে। অতঃপর মধুর দিকে চেয়ে শান্ত ও গম্ভীর স্বরে বলে, চলে যাও এখান থেকে, সকাল হতেই ওই বাসায় ফিরে যাবে। ছুঁড়ে ফেলা চাদরটা টেনে নিজের শরীর ঢেকে নিল মধু। আকাশের চাপার রাগ লক্ষ্য করতেই মৃদু ভয়ে চুপসে যায় সে। অতঃপর বিছানা থেকে নেমেই ওয়াশরুমের দিকে পা বাড়ায়। জীবনের এত প্রাপ্তির মাঝে তার একটাই অপ্রাপ্তি, আকাশ। আরোহীর প্রতি আকাশের ভালোবাসা তাকে ঈর্ষান্বিত করে। আকাশকে নিজের করে পাওয়ার লোভে এর আগেও কয়েকবার আরোহীকে মেরে পথ থেকে সরিয়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেও আকাশের কথা ভেবে আগানোর সাহস পায়নি। এখন অবধি ধৈর্য ধরে আছে সে। তবে ধৈর্যেরও একটা সীমা থাকে। পর্দা সরিয়ে গ্লাসের খুব কাছে এসে ঘেঁষে দাঁড়ায় আকাশ। দৃষ্টি বুলায় কৃত্রিম আলো ছড়িয়ে থাকা শহর জুড়ে। কিছু সময় চেয়েই চোখ বুজে নেয় সে। একটা তপ্ত শ্বাস ছেড়ে নীরবতার মাঝেও যেন নিজের অদৃশ্য সত্তার আওয়াজ কানে ভেসে আসে। একাধিক নারীর সঙ্গ ছাড়া আমার জীবন নাও চললেও মন থেকে শুধু একজনকেই ভালোবাসি, আর সে আরোহী। হয়তো তার স্থান একমাত্র আমার বুকে হবে, নয়তো কবরে। তবুও তার পবিত্র হৃদয়ের রাজ বা অন্য কারো স্থান আমি কখনোই সহ্য করে নিব না। সে হয়তো আমার, নয়তো অন্য কারো না। সকালে বই হাতে বসে রইল রাজ। ঘুমের সমাপ্তি ঘটিয়ে তার পাশে এসে বসে তুষার ও নিবিড়। সাকিব বাইরের দিকে গিয়েছে, আর রুশানও বাসায় নেই। তুষার ফোনে স্ক্রল করছে। মুহূর্তেই তার সামনে একটা ভিডিও ভেসে আসে, যার ক্যাপশনে লেখা, এদের অবস্থান ওই ব্যক্তির ন্যায় যে আগুনকে প্রজ্বলিত করল। অতঃপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হলো, তখন আল্লাহ তাদের ছিনিয়ে নিলেন এবং তাদের অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। সুতরাং তারা আর কিছুই দেখতে পায় না। ভিডিওতে দেখে ভার্সিটির কিছু স্টুডেন্ট। মেয়েগুলোর মাঝে পর্দার ছিটে ফোটাও নেই। সবার সাথে তাল মিলিয়ে বেহায়াপনায় মেতে উঠেছে তারা। সেই সাথে দাবি করছে তারা রোজাদার। ধর্ম ধর্মের জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। এসব বেহায়াপনার জন্য তাদের জবাব তারা দিবে। এমন নানান লজিক। পাশ থেকে ঘাড় ঘুরিয়ে বিষয়টা দেখে নিবিড় তীব্র আফসোস নিয়ে বলে, এই আয়াতগুলো হয়তো এদের জন্যই নাজিল হয়েছিল, যারা নিজেদের এতটাই অন্ধকার ছুঁড়ে ফেলেছে যে তারা এখন অন্ধের ন্যায়। হেদায়েত তাদের থেকে এতটাই দূরে সরে গেছে। তাদেরকে এখন সত্য বোঝালেও তারা পাল্টা যুক্তি দেখাবে। বলেই দৃষ্টি সরিয়ে নেয় নিবিড়। গালের সামনে হাত দিয়ে একটা হাই তোলে তুষার। রাজ বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে দুজনের দিকে চেয়ে বলে, আজ সন্ধ্যার পর তোমাদের এক জায়গায় নিয়ে যাব, রেডি থেকো। কোথায়? গেলেই দেখতে পাবে। এর মাঝেই কলিং বেলের শব্দ কানে পৌঁছাতেই দরজার দিকে এগিয়ে যায় ফরিদ আন্টি। সকাল সকাল বাড়ির টুকটাক জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলেন তিনি। দরজা খুলতেই দেখে বাইরের মধু দাঁড়িয়ে, চেহারায় তীব্র বিষণ্ণতার ছাপ, যেন বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ফরিদ আন্টিকে দেখে অস্পষ্ট শব্দে সালাম দিয়ে মাথা নিচু করে সে। সালাম দিল ফরিদ আন্টি। খানিকটা মায়া জড়ানো দৃষ্টিতে চেয়ে ভেতরে নিয়ে আসে তাকে। মধুর কণ্ঠস্বর শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে সেখানে উপস্থিত হয় তুষারও। উদ্দেশ্য মধু ঠিক আছে কিনা দেখা, কিন্তু দর্শনে বুঝতে পারে হয়তো একদমই ঠিক নেই মেয়েটা। বাবার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছে সে। তাকে নিয়ে সোফায় বসে ফরিদ আন্টি। জানতে চায় সেখানে কি হয়েছিল, বাবাকে দেখতে পেয়েছে কিনা। উত্তরে দুদিকে মাথা নাড়ে মধু। তীব্র মন খারাপ নিয়ে বলে, না আন্টি, শুধু দাফন করতে নিয়ে যাওয়ার সময় দূর থেকে খাটিয়াটা দেখেছিলাম, অন্ধকারের জন্য তাও স্পষ্ট দেখতে পাইনি। এই আফসোস আমি কি করে কাটাবো আন্টি? বলেই ভেঙে পড়ার ন্যায় কেঁদে ওঠে মধু। এসব মেয়েদের অদ্ভুত এক গুণ হলো তারা যে কোনো পরিস্থিতিতে হুট করে কান্নার অভিনয়টা ভালোই পারে। মধুর বেলায়ও তার ব্যতিক্রম নয়। আবার কিছু মেয়ে বা মহিলার মন হয় খুবই নরম, আবেগী, যার জ্বলন্ত উদাহরণ ফরিদ আন্টি। মধুর কথায় বেশ মায়া হলো তার। ভরসা স্বরূপ মধুর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তিনি। খানিকটা সময় নিয়ে চোখ মুছে নেওয়ার মতো নিজেকে স্বাভাবিক করে নেয় মধু।
অন্য সোফায় বসে তুষার ব্যথিত দৃষ্টিতে চেয়ে বলে, মন খারাপ করবেন না, আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করুক। তুষারের চোখে দৃষ্টি রাখে মধু, অতঃপর নিচের দিকে দৃষ্টি সরিয়ে বলে, আমিন। খানিকটা সময় নীরবতায় কাটলায় ফরিদানটি প্রশ্ন ছুড়ে, রাতে স্যারি খেয়েছো কোথায়? মধু হালকা দুদিকে মাথা নেড়ে বলে, খাইনি। ফরিদানটি খানিকটা অবাক হয়ে বলে, সে কি কথা, তাহলে তো রোজা রাখা খুব কষ্টকর হয়ে যাবে। থাকতে পারবে নাকি, কিছু রান্না করে দিব? ফরিদানটির কথা শেষ হতেই তাকে ইশারায় বাধা দেয় মধু। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, না আন্টি, আমি থাকতে পারবো, যতই কষ্ট হোক, সৃষ্টিকর্তার আদেশ সবার উপরে। মনটা ভরে ওঠে ফরিদানটির। এক হাতে মধুর গাল ছুঁয়ে চেহারায় খানিকটা হাস্যোজ্জ্বল ফাঁক ফুটিয়ে বলে, মাশাল্লাহ। একই সাথে মুগ্ধ হয় তুষারও। খানিকটা মুগ্ধ দৃষ্টিতে মধুর দিকে তাকায় সে। দুজনের চোখে চোখ পড়তেই দৃষ্টি নামিয়ে নেয় মধু। খানিকটা সময় নিয়ে পুনরায় তাকায় তুষারের দিকে, যেন লুকোচুরির মাঝেও এই দৃষ্টিতে অদ্ভুত মায়া মিশে আছে। তবে এই দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত ভয়ঙ্কর উদ্দেশ্য কারোরই চোখে ধরা পড়েনি। বিকেলে ছাদের একপাশে বসে রইল আরোহী ও অবনী। হালকা বাতাসে চোখ বুজে বিকেলটা উপভোগ করতে ব্যস্ত দুজন। কিছু সময় অতিবাহিত হতেই চোখ মেলে অবনীর দিকে তাকায় আরোহী। হালকা স্বরে ডাক দেয়, অবনী। হ্যাঁ, চোখ বন্ধ রেখে জবাব দেয় অবনী। আরোহী হালকা বিরক্ত হয়ে কাঁধে একটা থাপ্পড় দিতেই চোখ মেলে স্বাভাবিক হয়ে বসে সে। অতঃপর বলে, বল কি বলবি? আরোহী সোজাসাপটা ভাবে বলে, আমাকে হেল্প করবি? অবনী বলল, কিসের? একজনের সাথে দেখা করব। অবনী খানিকটা ভ্রু কুচকে বলে, একজনটা কি, রাজ স্যার? হ্যাঁ, আজ অনেকদিন হলো দেখা হয়নি, তাছাড়া এখন বাড়িতেও কেউ নেই। আকাশ ভাইও কিছুক্ষণ আগে কি কাজে বের হয়েছে, বলল আগামীকালও হয়তো ফিরতে না পারে। শুভ ভাইকে সব বুঝিয়ে দিয়ে গেছে, মানে এখন বাড়ি থেকে বের হলেও তেমন একটা সমস্যা হবে না। এর মাঝেই অবনী বলে, এত না পেঁচিয়ে সোজাসাপটা বল, তুই কি একটু শুভ ভাইকে ম্যানেজ করবি, যেন সে কাউকে কিছু না বলে? তাতে আমার লাভ কি? তুই ঈদের জন্য অনলাইনে যে ড্রেসটা পছন্দ করেছিলি ওটা আমি কিনে দিব। শুরু চোখে তাকায় অবনী। অতঃপর বলে, মানে তুই স্যারকে এতটাই মিস করছিস, এত টাকা খরচ করে হলেও দেখা করবি? খানিকটা সময় নিশ্চুপ রইল আরোহী। অবনী ফের বলে, আচ্ছা মাকে কি বলবো? দুজন যেহেতু একসাথেই বের হব, মনে হয় না খুব একটা সন্দেহ করবে। এর মাঝেই ছাদে আসে শুভ। তার দিকে তাকায় অবনী। আরোহীর কথার প্রতি আর খেয়াল নেই তার। ছাদের ফুল গাছগুলোতে পানি দিতে এসেছে শুভ। অবনী বলেছিল আসতে। গাছে পানি দেওয়ার বাহানায় হলেও মূল উদ্দেশ্য গার্ডদের দৃষ্টির আড়ালে একটু খোলা বাতাসে তার সাথে সময় কাটানো। উঠে তার দিকে এগিয়ে যায় অবনী। আরোহী কথা থামিয়ে খানিকটা অবাক হয়ে বলে, কাকে কি বলে আমি? এই অবনী। ধ্যান ভেঙে দাঁড়িয়ে আরোহীর দিকে তাকায় সে। আরোহী পুনরায় বলে, হেল্প করবি? আচ্ছা করব, বলেই হেঁটে যায় অবনী। শুভর সামনে গিয়ে দাঁড়াতেই পানি দেওয়া অফ করে সোজা হয়ে দাঁড়ায় শুভ। অবনী গাছে একটা সাদা গোলাপ দেখিয়ে বলে, ওটা আমাকে পেরে দিবেন? কাটার ফাঁকে হাত বাড়িয়ে ফুলটা ছিঁড়ে নিলেও শুভ। অতঃপর অবনীর দিকে এগিয়ে দিতেই অবনী ফের বলে, এটা একটু আমার চুলে গুজে দিন তো, কিছু ছবি তুলব। শুভ অসম্মতির ইঙ্গিত দিয়ে দাঁড়িয়ে রইলে অবনী ফের বলে, আদেশ করছি আমি। একটা তপ্ত শ্বাস ছাড়ে শুভ। অতঃপর আদেশ স্বরূপ ফুলটা গুজে দিল অবনীর কানের পাশে। সেদিকে দৃষ্টি পড়তেই মুখ হা হয়ে যায় আরোহীর। বিস্মিত হয়ে নিজের মাঝে বিড়বিড় করে বলে, এই মেয়ে নির্ঘাত পাগল হয়ে গেছে, না বুঝেই নিজেকে কি সবে জড়াচ্ছে। এসব জানাজানি হলে কি হবে, ওটা ভেবেই ভয় হচ্ছে আমার, বলেই হালকা থামে আরোহী। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পস্তাবি বোন, তুই পস্তাবি। সন্ধ্যার পার হতেই একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায় আকাশ। চারপাশটা নির্জন ও অন্ধকারাচ্ছন্ন। পুরনো হওয়ায় অনেকটাই শ্যাওলা জমে আছে বাড়ির দেওয়ালে। বাড়িটার সামনে দুজন লোক দাঁড়িয়ে সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ব্যস্ত তারা। হঠাৎ আকাশকে দেখতে পেয়েই সিগারেট ফেলে দেয়। অতঃপর মাথা ঝুঁকিয়ে দাঁড়ায় দুজন। মূলত তাদের প্রবেশপথে পাহারা দিতেই নিয়োগ দেওয়া হয়েছে। লোকগুলোকে উপেক্ষা করে গেট খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ। 4 নং কক্ষের দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে। তালা খোলা। ভেতরে প্রবেশ করতে খুব একটা সময় লাগেনি তার। কক্ষের একপাশে রাখা কাঠগুলো সরিয়ে নেয় আকাশ। মুহূর্তেই খুঁজে পায় সেই সুড়ঙ্গ পথ। ঢাকনাটা এতটাই নিখুঁতভাবে সেট করা, ভালো করে লক্ষ্য না করলে বোঝা অসম্ভব। হাত দিয়ে ময়লা সরিয়ে চাবি প্রবেশ করায় আকাশ। মুহূর্তেই খুলে যায় ঢাকনাটা। সুড়ঙ্গ পথ দিয়ে মাটির নিচে খনন করা প্রাসাদে প্রবেশ করে সে, যার প্রতিটা ধাপে দুজন করে রক্ষী রাখা আছে। আকাশকে দেখে মাথা ঝুঁকায়নি তারা, কারণ এরা শুধুমাত্র বিপ্লবের প্রতি অনুগত। বিপ্লবের ব্যক্তিগত রক্ষীরা অন্য কারোর সামনে মাথা না ঝুঁকায়, এটাই তাদের নীতি। যতই ভেতরে প্রবেশ করছে ততই কোলাহল বাড়ছে, সাথে অনেক মেয়েলি কণ্ঠস্বর। কেউ এই জাহান্নামকে মেনে নিয়েছে, আবার কেউ প্রতিনিয়ত কেটে যায়, আবার কেউ খাওয়া দাওয়া বন্ধ করে মারা যায় তীব্র অত্যাচারে। মূল কক্ষে কয়েকটা মেয়েকে উলঙ্গ করে শূন্যে তুলে রাখা হয়েছে। হা করে থাকা মুখ দিয়ে বের হয়ে আছে সেই সুচালো অংশটা। রক্তে ভেসে আছে তাদের শরীর ও মাটি। যেন এতটুকু দেখেই বিপ্লবের নির্দয় হৃদয় পরিমাপ করা সম্ভব। এক পলক চেয়েই দৃষ্টি সরিয়ে নেয় আকাশ, যেন তাদের পরিণতিতে আকাশের বুকও কেঁপে উঠেছে। বুঝতে পারে কিছু মেয়ে আবারও বিদ্রোহ করেছে, যার শাস্তি স্বরূপ এদের এভাবে রাখা হয়েছে।
যেন তা অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকে। মূলত এদের বিপ্লবের গুরুত্বপূর্ণ অনুসারীদের মনোরঞ্জনের জন্য তুলে আনা হয় বিভিন্ন জায়গা থেকে। বিপ্লবের লোকেরা কয়েকটা পদে বিভক্ত। মূলত যারা নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে পারে তাদেরই পদোন্নতি হয়ে এই পর্যায়ে নিয়ে আসা হয় মোটা অঙ্কের বেতনের সাথে। শতাধিক মেয়ের বিশাল দল থেকে তারা প্রতিবারই যাকে ইচ্ছা তাকেই কিছু সময়ের জন্য নিজেদের সঙ্গী হিসেবে বেছে নিতে পারে। আর এভাবেই দিনকে দিন অনুসারীর সংখ্যা বেড়ে চলেছে বিপ্লবের। আর যে অত্যাচার মেনে নিতে না পেরে যারা বেঁচে থাকে তাদের মাঝে কিছু সাহসী মেয়ে মুক্তির আশায় বিদ্রোহ করে বসে। তাদের পরিণতি এমন ভয়াবহ হয়ে থাকে, অন্যরা চুপ হয়ে যায়, নিরুপায় হয়ে সহ্য করে যায় সব। বিপ্লবের কাছে গিয়ে দাঁড়ায় আকাশ, মাঝখানে একটা সাদা পর্দা দেওয়া। নিজেকে আড়াল করে রেখেছে বিপ্লব। পর্দার মাঝে ছায়ার মতো দেখা যাচ্ছে তাকে। আকাশ তাকায় সেই ছায়ার দিকে, যেন বিপ্লব নামটাই এক অদ্ভুত ছায়া মানব। এদিকে রাজের সাথে একটা জায়গায় এসে পৌঁছায় নিবিড় ও তুষার। সকালে রাজ বলেছিল সন্ধ্যার পর কোথাও নিয়ে যাবে। জায়গাটা হয়তো এটাই, একটা বিশাল হলরুম। তুষার চারপাশে চোখ বুলিয়ে বলে, আমরা এখানে কেন? রাজ হালকা থামে, শান্তস্বরে বলে, আমার এক বন্ধুর সাথে পরিচিত হবে আজ। কোন বন্ধু? উত্তর দিল না রাজ, হালকা মৃদু হাসলো। একজন এসে বুকে হাত রেখে সম্মান জানায় রাজকে। অতঃপর রাজের হাতে পরিয়ে দিল একটা চামড়ার গ্লাভস। ভ্রু কুচকায় নিবিড়, কারণ এমন গ্লাভস মূলত যাদের শিকারী বাজ পাখি আছে তারাই পরে থাকে। অতঃপর রাজ বলল তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিবে। কৌতূহল গাঢ় হয় নিবিড়ের। এর মাঝেই একজন খুলে দিল দূরে থাকা একটা খাঁচার দরজা। মুহূর্তেই বেরিয়ে আসে একটা বড় ঈগল। রাজ হাসি মুখে হাত উঠাতেই কয়েকবার ডানা ঝাপটায় ঈগলটি। অতঃপর দুদিকে ডানা মেলে চিকন স্বরে ডাক দিয়ে রাজের হাতে এসে বসে। খানিকটা ঘাবড়ে যায় নিবিড় ও তুষার। রাজ অভয় দিতেই খানিকটা শান্ত হয় দুজন। অপর হাত দিয়ে ঈগলটির মাথায় আদর করে রাজ, মুখে হাসি ধরে রেখেই বলে, সে আমার অনেক দিনের সঙ্গী। পাশ থেকে তুষার খানিকটা কৌতূহল নিয়ে বলে, মানুষ ময়না, টিয়া, শালিক এসব পোষে, আর তুমি ঈগল পুষতে গেলে কেন? কোন দুঃখে? তুষারের কথা শেষ হতেই রাজ বললে, কারণ এই পথে দুর্বলদের কোনো স্থান নেই। আর এরা পাখির মাঝে সেই জাত যারা সূর্যকে পতাকা ও আকাশকে নিজেদের সাম্রাজ্য ভেবে শাসন করে। আর তাদের একজন হলো আমার এই সুলতান। বলেই পুনরায় ঈগলটির মাথায় আদর করে রাজ। অতঃপর এগিয়ে যায় পাশের কক্ষে। সেটাও একটা হলের মতো বিশাল কক্ষ। তবে এই কক্ষ নিবিড় ও তুষারকে দ্বিগুণ বিস্মিত করেছে, কারণ এই কক্ষে অনেকগুলো ছেলে সারিবদ্ধভাবে দাঁড়ানো, প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক যুবক। রাজের উপস্থিতিতে একসাথে সম্মান জানায় তারা। রাজ সালাম দেয়। একই তালে সবার কণ্ঠে সালামের উত্তর ভেসে আসে। নিবিড় ও তুষার তীব্র কৌতূহল নিয়ে একসাথে প্রশ্ন করে, এসব কি? এরা কারা? আর এদের উদ্দেশ্যই বা কি? সারিগুলোর মাঝ দিয়ে হেঁটে চলেছে রাজ। নিজের বক্তব্য পেশ করেছে সবার মাঝে, যেন রাষ্ট্রীয় কোনো সামরিক বাহিনীর সেনাপ্রধানের মতো। বিপরীতে সোজা হয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করছে সবাই। তোমরা 100 বছর পেছনে ফিরে তাকাও, যখন মুসলিম বিশ্ব একজোট হয়ে পৃথিবী শাসন করেছিল। যুদ্ধক্ষেত্রেও যারা ছিল অপরাজয়, যখন তাদের কোনোভাবেও ধ্বংস করা সম্ভব হচ্ছিল না, তখন একটা মারাত্মক চাল দেওয়া তাদের বিরুদ্ধে। কারণ তারা বুঝতে পারে মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করতে না পারলে সেই চক্রাকারীদের স্বপ্ন কখনই পূরণ হবে না। মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে না পারলে এই জাতিকে কখনোই ধ্বংস করা সম্ভব না। তারা কেবল এভাবেই ধ্বংস হতে পারে। তাদের মাঝে নতুন বীজ বপন করতে হবে, অর্থের লোভ দিয়ে, খ্যাতি দিয়ে, মিথ্যা স্বাধীনতা দিয়ে, মহিলাদের দিয়ে, ক্ষমতার লোভ দিয়ে, যা তাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবে। মুসলিমরা কেবল এভাবেই ধ্বংস হতে পারে। বলেই থামে রাজ। অতঃপর অনেকটা আফসোস নিয়ে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই পরিকল্পনাটা সফল হয়ে যায়। আমরা আজ টাকার লোভে অবৈধ পথে ছুটে চলি। যেখানে পূর্বপুরুষরা বীর হওয়ার স্বপ্ন দেখে বড় হতো, যেখানে বর্তমানে আমরা মেয়েদের পিছনে ছুটে জীবন নষ্ট করি। খ্যাতি ও ক্ষমতার লোভে আমরা দলে দলে বিভক্ত হয়ে নিজেই নিজের ধর্মের ভাইকে চিরশত্রু মনে করি। যেমন মহান অটোমান সাম্রাজ্য দিয়ে তুর্কিরা বিশ্ব শাসন করেছিল, কিন্তু শেষে সেই তুর্কির স্বাধীনতার যুদ্ধ নামের বিদ্রোহের ফলেই আজ থেকে 100 বছর আগে মুসলিমদের শেষ খিলাফত অটোমান সাম্রাজ্যের সমাপ্তি ঘটছিল। আর সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি নিজেও ছিল পশ্চিমা শিক্ষায় শিক্ষিত। বর্তমানে আমাদের দেশও একই পথে হাঁটছে, একই ফাঁদে জড়িয়ে যাচ্ছে। বাইরের বিধর্মী দেশগুলো এখনকার জালিমদের সমর্থন করছে, আর সেই সমর্থনে জালিমরা তৈরি করছে বড় বড় গ্যাং। তারা মনে করে তারা ক্ষমতাধর, অন্যরা অসহায়। তারা জুলুম করবে, অন্যরা সহ্য করবে। তারা মুসলিম হয়েও ক্ষমতার লোভে অন্ধ হয়ে নিজেদের অন্ধকার সাম্রাজ্য বিস্তার করবে, আর তাদের বিরুদ্ধে মাথা তোলার মতো কেউ থাকবে না। বলেই পুনরায় থামে রাজ। পরপর কয়েকটা শ্বাস ছেড়ে বলে, রাষ্ট্র তার শৃঙ্খলা হারিয়ে ফেললে আমাদেরকে সেই শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। সেই পথে আমার পাশে কেউ না থাকলেও আমি একাই হেঁটে যাব। এখন বলো, এই পথে তোমরা আমার সঙ্গী হবে? সকল যুবক একসাথে বলে ওঠে, আমরা আপনার সঙ্গী হব। রাজ ফের প্রশ্ন করে, তোমাদের হৃদয় কিসের জন্য স্পন্দিত হয়? সবাই একসাথে বলে, জালিমদের অবসান ঘটানোর জন্য। তোমাদের লক্ষ্য কি?
সবাই একসাথে বলে, শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। তোমাদের পথ কি? সবাই একই তালে বলে, আল কুরআনে দেখানো পথ। তোমরা কার আদর্শে বিশ্বাসী? সবাই পুনরায় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার প্রতিটি প্রশ্ন শেষ হতেই রাজ চেহারায় তীব্র উজ্জ্বলতা নিয়ে উচ্চস্বরে বলে ওঠে, হেই মাশাআল্লাহ। নিবিড় ও তুষার চেয়ে আছে নীরবে, অবাক হয়ে, তীব্র বিস্ময় নিয়ে। যেন শান্তশিষ্ট রাজের এমন রূপ তারা বিশ্বাসই করতে পারছে না। মনে হচ্ছে পুরোটাই স্বপ্নের মধ্য দিয়ে পার হওয়া এক অদ্ভুত ঘোর।